নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের এই প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত 48 ঘন্টার একটা ডেডলাইন দিয়েছিলেন মিস্টার ট্রাম্প, যে তারপরে উনি ওনার অ্যাকশন শুরু করবেন। হাওয়েভার তারপরে দেখা গেল উনি একটা 5 দিনের নিজের থেকে একটা যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন, যে আগামী 5 দিন পর্যন্ত আমরা মানে ইউএসএ বা ডাইরেক্ট আমেরিকা কোনো অবস্থাতেই ইরানকে অ্যাটাক করবে না, এরকম একটা উনি ব্যাপার বললেন। তো যাই হোক, তো আমরা অনেকে অনেক সময় ট্রাম্পকে অনেক রকমের আখ্যায়িত করি। কেউ পাগল বলি, কেউ পাগলা দাশু বলি, কেউ তারকাটা বলি, বা কখনো বলি যে কোনো সময় 5G-তে রয়েছে, কোনো সময় 4G-তে রয়েছে, কোনো সময় 3G-তে রয়েছে, কখনো বা নেটওয়ার্কই নেই। হাওয়েভার আমি ওনাকে যতটুকু অ্যানালিসিস করেছি আমার ছোট্ট বুদ্ধি পরিসরে, ওনাকে আমরা ভাবি বটে এরকম, অ্যাকচুয়ালি তা নয়। উনি পাক্কা ব্যবসায়ী। ফলে উনি যা কিছু করেন সবটাই ওনার ব্যবসা এবং আমেরিকার স্বার্থ যেটাতে আছে সেইভাবে স্বার্থ সাধনের জন্যই উনি করেন। হয়তো ওনার জায়গা থেকে উনি ঠিকই করেন, ভুল কিছু করেন না। বাট আমরা যাই ওনাকে যেভাবেই ভাবি না কেন যে এর কোনো কথার দাম নেই, বা পাগলা বা খেপেছে, বা যাই কিছু করি না কেন, উনি কিন্তু যা কিছু করেন তার পিছনে কোনো না কোনো রিজন আছে। আমরা রিজনটা হয়তো পরে বুঝতে পারি, এবং সবসময় উনি তো একটু হাইলাইটেড হয়ে থাকতে চান। তাহলে আবার আমি আমার মতন করে যেটুকু যা খবর উদ্ধার করতে পেরেছি, তাইতে আমি আপনাদের সামনে এই প্রতিবেদনে 5টা পয়েন্টের উপর কথা বলবো। যে 5টা পয়েন্টে বেসিক্যালি আমরা আলোচনা করব যে এই যে 5 দিনের হঠাৎ করে উনি যুদ্ধবিরতি ঘোষণা করলেন, এটা কেন করলেন, বা মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। যাই হোক, আপাতত তো খালি চোখে দেখা যাচ্ছে 5 দিনের জন্য উনি একটা ইরানকে অ্যাজ ইফ দয়া করলেন, বা ইরানের জন্য বোধহয় কিছু একটা করুণা করলেন, ইরানের একটা ব্রিদিং স্পেস দিলেন। এবার একটা ভাবনা চিন্তার মধ্যে আমরা ভাবছি বটে যে 5 দিনের একটা যুদ্ধবিরতি উনি ঘোষণা করেছেন। অ্যাকচুয়ালি 5 দিনের যুদ্ধবিরতির মধ্যে না, প্রথম পয়েন্টে যদি আলোচনা করি তাহলে একটা ভিতরের খবর, ইউএসএ এর আইবি থ্রুতে একটা খবর মার্কেটে যেটা এসছে। অ্যাকর্ডিং টু দ্যাট, ইউএসএ একটা সাইবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বেসিক্যালি ওরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে, ইরানের দেখবেন ম্যাক্সিমাম মিসাইল যেগুলো রাখা আছে সেগুলো সবটাই মাটির নিচে রাখা আছে, এবং এই মিসাইলকে অপারেশন করতে গেলে একটা অপারেটিং সিস্টেমের প্রয়োজন হবে। পুরোটাই হচ্ছে কম্পিউটারাইজড এবং প্রসেস ড্রিভান। তো সেইটাতে কতগুলো কমান্ড দিতে হয়। এবারে আমেরিকার যে ওদের যে সাইবার ডিপার্টমেন্ট যেটা রয়েছে, সাইবার হেডকোয়ার্টার যেটা রয়েছে, সেইখান থেকে ট্রাম্পকে অনেকদিন ধরে একটা রিকোয়েস্ট করা হয়েছে এবং হচ্ছেও প্রতিনিয়ত, যেটার এগেনস্টে এই একটা 5 দিনের একটা উনি গ্যাপ নিয়েছেন। সেটাতেও আমেরিকা চাইছে ইউএসএর থেকে একটা সাইবার কোনো সফটওয়্যারে সাইবার অ্যাটাক টাইপের করতে, এবং অ্যাটাকের ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এদের ম্যাল ফাংশনিং করে দাও। মানে একটা মিসাইলকে উৎক্ষেপণ করতে গেলে যে প্রসেসটা করতে লাগে তাইতে কিছু ম্যাল ফাংশনিং করে দাও, ম্যালওয়্যার ঢুকিয়ে আইদার মিসাইলটা উৎক্ষেপণ হবে না, বা উৎক্ষেপণ হলেও লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত করবে না। এই দুটোর মধ্যে কিছু একটা হবে। তো সেইটা করার জন্য ওরা কিছু স্পেসিফিক সফটওয়্যার আপগ্রেড করেছে রাদা। সেই সফটওয়্যারটা ওরা চাইছে এই 5 দিনের মধ্যে ওরা আস্তে আস্তে করে ইরানের যে মিসাইল অপারেটিং সিস্টেম যেটা রয়েছে সেই অপারেটিং সিস্টেমের মধ্যে ওরা এইটাকে প্রবেশ করিয়ে দেবে, এবং ম্যাল ফাংশনিং হওয়ার ফলে ওরা যেটা চাইছে সেটা যদি ওরা সাকসেসফুল হয়, তাহলে আইদার ইরানের যে মিসাইলগুলো যেগুলো সেগুলো অ্যাটাক করতেই পারবে না, উঠতেই পারবে না, বা যদি কোনোভাবে ওঠে তাহলে যে অ্যাকিউরেসিতে ওরা লক্ষ্য ভেদ করছিল সেই লক্ষ্যটা যাতে ভেদ করতে না পারে, বা লক্ষ্য ভ্রষ্ট যাতে হতে পারে। তো সেইটার জন্য একটা আমেরিকান যে সাইবার এজেন্সি যারা রয়েছেন, মানে গভর্নমেন্টের তরফ থেকে, তারা একটা বেশ কয়েকদিনের উইন্ডো চেয়েছে। সেইটাকে ক্যালকুলেট করে দেখা গেছে 5 উইন্ডোজ যদি হয়, মানে 5টা দিন যদি পাওয়া যায়, দ্যাট উইল বি গুড এনাফ টাইম টু অপারেট ইন এ ডিফারেন্ট ওয়ে, যেটাতে ওরা ইরানের মিসাইল অপারেটিং সিস্টেমটাকে আইদার অকেজো করে দেবে বা ইনএফেক্টিভ করে দেবে বেসিক্যালি। একটা হলো এইটা। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ধীরে ধীরে করে প্রকাশ্যে এসছে, সেটা হচ্ছে চায়না ইনডাইরেক্টলি একটা আমেরিকাকে একটা থ্রেট দিয়ে রেখেছে। তাই তো ওরা বলেছে যে ভাই, তুমি যদি ইরানের কোনো তেল অপারেটিং হাব বা অয়েল হাব যেটা রয়েছে, যেখান থেকে তেল উত্তোলন হচ্ছে বা তেল তৈরি হচ্ছে বা তেলের উত্তোলনটা হচ্ছে, সেইখানে তুমি যদি কোনোভাবে অ্যাটাক করো, তাহলে হেন্সফোর্থ আমি কোনো রকম তোমার সঙ্গে অয়েল এগ্রিমেন্ট তো মানবই না, এবং অয়েল এগ্রিমেন্টে যদি আমি কোনোভাবে অয়েল নিও, সেটা আমি আর হেন্সফোর্থ তোমার থেকে ডলারে কাজ করব না। আমি এইটা এরপর থেকে আমি ইউয়ানে পেমেন্ট করব। তাহলে এইটা যদি হয়, তাহলে ওয়ার্ল্ডের 3টে বড় কনজিউমার হচ্ছে অয়েলে। ফার্স্ট হচ্ছে ইউএসএ, সেকেন্ড চায়না, অ্যান্ড থার্ড হচ্ছে ইন্ডিয়া।
এবার যদি চায়নার এই হিউজ টু দ্য টিউন অফ সাম বিলিয়ন অর ট্রিলিয়ন ডলার্সের যদি অয়েলের ঘাটতিটা যদি অয়েল যদি ও ডলারে না পে করে যদি ইউয়ানে পে করে, চায়নার কারেন্সিতে যদি পে করে, তাহলে পেট্রো ডলারের ভ্যালুটাতে, পেট্রো ডলারে আমেরিকার ভ্যালুটা অ্যাবসলিউটলি একদম নালিফাইড হয়ে যাবে, পুরো জিরো হয়ে যাবে। এবং এটা যদি হয় তাহলে আমেরিকার ডলারের স্ট্রেংথ অনেক কমে যাবে। এবং তাহলে যেটা হবে সেটা হচ্ছে আজকে চায়না করছে, এবং ব্রিক্স যে অপারেট মানে ব্রিক্সের যে সংস্থাটা রয়েছে তার মধ্যে রাশিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, এরা মিলে অলরেডি দে আর ইনটু আ প্ল্যানিং, যেখানে ওরা এই ডলারের যে আধিপত্য যেটা সেইটাকে ভেঙে দিয়ে ওরা লোকাল কারেন্সিতে ব্যবসা করতে চাইছে, এবং সেটাতে অনেকটা সাকসেসফুল হয়েছে। এখানে ইন্ডিয়ার একটা যথেষ্ট বড় রোল আছে, এবং রাশিয়াও আছে, ব্রাজিলও আছে, চায়নাও আছে। হয় সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চায়না যদি এই কাজটাকে করে দেয় তাহলে কিন্তু এটা আমেরিকার জন্য গুডউইল, তার যে একটা আধিপত্য, একটা দাদাগিরি, বা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে ডলারের যে একটা রিকোয়ারমেন্ট, বা প্রত্যেকটা কান্ট্রি যে কারণের জন্য আমেরিকাকে ভয় পায় সেটা হচ্ছে বেসিক্যালি ডলারটা যদি পড়ে যায় বা ডলারের কাজ যদি ওরা না করতে পারে, তাহলে সেই ভয়েই কিন্তু আমেরিকা এত ট্যারিফ চাপায় বা চাপানোর সাহস রাখে। আদারওয়াইজ কিন্তু বিরাট কোনো ক্ষমতা নেই, যেহেতু সারা বিশ্বের ডলারটাই অ্যাকসেপ্টেবল একটা কারেন্সি, সেই জন্য এটা ওদের একটা দাদাগিরির গল্প আছে। তো হাওয়েভার সেইটা অলরেডি চায়না একটা ধমকি দিয়ে রেখেছে, ভাই তুমি যদি এই কাজটা করো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে আর ডলারে কোনো কাজ করব না, তাহলে কিন্তু আমি আমার কারেন্সিতে, লোকাল কারেন্সিতে কাজ করবো, তাতে তুমি নাও এবং সেখানে কিন্তু অলরেডি রাশিয়া চায়নাকে একটা অফার দিয়ে রেখেছে, এবং ইরানের সঙ্গেও কিন্তু চায়না সেই অফারেই কাজ করে, যে লোকাল কারেন্সিতে পেমেন্ট করে, তারা কিন্তু ডলারে কেউ এখন আর কাজ করে না। তো যার ফলে এইটা একটা বিরাট বড় একটা ধমকি, এবং আগামী এই 5 দিনের মধ্যে এটাকে এর ভাষায় বলা হয়, ডিপ্লোম্যাসিতে এটাকে বলা হয় ব্যাকডোর ডিসকাশন। তো ব্যাকডোর ডিসকাশনে ট্রাম্প এবং ট্রাম্পের যে টিম রয়েছে তারা অলরেডি এটাতে ইন ডিসকাশন উইথ চায়নার সঙ্গে অলরেডি এটা ডিসকাশনে চলছে। যার ফলে দেখা যাক এইটা নিয়ে কি হয়, এবং এই পেট্রো ডলারের আধিপত্য যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমেরিকার দাদাগিরি অনেকটাই পড়ে যাবে, বা প্রায় শেষ হয়ে যাবে। অন্যান্য দেশও কিন্তু মাথা তুলে দাঁড়াবে, বা আমেরিকার এগেনস্টে বলার ক্ষমতা রাখবে, বা আমেরিকার এগেনস্টে ফোর্স করার সাহসটা রাখবে। একটা হলো সেইটা। থার্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, ইসরায়েল মোটামুটি লাগাতার যে অ্যাটাক করছে, বা তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে দেশকে আটকানো, মানে ইরানের যে মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে, তাতে কিন্তু ইসরায়েলের প্রচুর টাকা তো বেরোচ্ছে। আর তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওর কিন্তু ওর অস্ত্রশস্ত্রর যে ভাড়ার সেটা কিন্তু অনেকটা কমে এসছে, যার ফলে ওর কাছে যা খবর বেরিয়েছে, খুব গোপন সূত্রে এই খবরগুলো বেরিয়েছে, এটা অনেকের কাছেই এখন অ্যাভেলেবেল হয়েছে, সেটা হচ্ছে 4 থেকে 7 দিনের মতন আর ইসরায়েলের কাছে অস্ত্র রয়েছে, যা দিয়ে ও নিজেকে রক্ষা করতে পারবে, বা ডিফেন্সিভ বা অফেন্সিভ দুটো কাজই করতে পারবে। সেটাতে 4 থেকে 7 দিনের মতন ওর কাছে আর অস্ত্রশস্ত্র রয়েছে। এবং ইসরায়েলের দুটো মেইন এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে একটা হলো আয়রন ডোম, আর একটা হচ্ছে অ্যারো 3, এবং অ্যারো 3টা অস্বাভাবিকভাবে কমে এসছে। তো যার ফলে এখন দেখা যাচ্ছে এই 5 দিনের যুদ্ধবিরতির মধ্যে অলরেডি খবরে অনেকের কাছেই চলে এসছে যে ইসরায়েলে আমেরিকার যে লজিস্টিক এয়ারপ্লেন যেগুলো আছে তার মধ্যে স্পেশালি C-17 গ্লোব মাস্টার, সেগুলো বিরাট বড় বড় একটা জায়ান্টিং প্লেন, এবং যেগুলোতে এক একটাতে 300 লোকের ক্যাপাসিটি, এবং তার সঙ্গে বিভিন্ন লজিস্টিকের জিনিসকে আদান প্রদান করা যায়। সেই C-17 করে ফিউ বিলিয়ন ডলার্স, বেশ কিছু বিলিয়ন ডলার্সের অস্ত্রশস্ত্র অলরেডি ইসরায়েলে আসতে শুরু করেছে, এবং এটা আগামী 5 দিন পর্যন্ত এরা কন্টিনিউ করবে। যার ফলে ইসরায়েল যাতে খানিকটা এয়ার স্পেস পায়, মানে ব্রিদিং স্পেস পায়, আর অ্যাট দ্য সেম টাইম ওরা যাতে অ্যাটাক করতে পারে, বা ইরানের থেকে যদি কোনো অ্যাটাক আসে তাহলে সেটা যাতে ওরা প্রতিহত করতে পারে। বেসিক্যালি ইসরায়েলকে মদত দেওয়ার একটা, এটার পিছনে এই 5 দিনের যে গ্যাপ, এটাতে একটা ইসরায়েলকে মদত দেওয়ার পিছনে একটা বিরাট বড় রিজন, সেটা মোটামুটি এখন বাজারে সবাই জেনে গেছে, মানে মার্কেটে এটা অ্যাভেলেবেল একটা ইনফরমেশন। তো এইটা একটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। এটা গেল 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট যদি দেখি, তাহলে ডোনাল্ড ট্রাম্প অলরেডি একটা কথা বলেছেন, খেয়াল করে দেখবেন, উনি ওনার পছন্দ মতন কোনো একটি ব্যক্তিকে সিলেক্ট করেছেন, এবং সেই ব্যক্তির মাধ্যমে উনি নাকি গভর্নেন্স চালাবেন, বা গভর্নমেন্টের সমস্ত কাজকর্ম চলবে। তো এটা কি আছে না আছে তো টাইম বলবে, কিন্তু এটা ফ্যাক্ট যে সিআইএর থেকে একটা অপারেশন, একটা মানে কি অনেকগুলো অপারেশনই চালানো হয়েছে, হচ্ছেও, আগামী দিনেও হয়তো হবে। সেটা শুধু ইরান বলে না, ইন্ডিয়াতেও করা হচ্ছে, আপনারা অলরেডি খবর পেয়েওছেন, আমার কাছে ভিডিওতেও রয়েছে, সেই ভিডিও দেখতে পারেন। বাট যাই হোক, মেইন ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে সিআইএর থ্রুতে দে আর ইনটু ডিসকাশন, সিআই ইজ ইনটু ডিসকাশন উইথ সাম গ্রুপ অফ পিপল, এদের রেবেল গোষ্ঠী, মানে সরকারের বিরুদ্ধে যে গোষ্ঠী আছে,
প্রেজেন্ট বর্তমান গোষ্ঠীর বিরুদ্ধে যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর বেশ কয়েকটা গোষ্ঠীর ইম্পর্টেন্ট লিডারশিপে বা কমান্ডার যারা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলে এরা চেষ্টা করছে ভিতর থেকে একটা সাপোর্টটা যদি করায় বা করানো যেতে পারে, এবং তাতে যদি রেজিম চেঞ্জ হয়, বেসিক্যালি সেই রেজিম যদি চেঞ্জ হয় তাহলে সেই রেজিম চেঞ্জের একটা ব্লু প্রিন্ট করানো, এবং সেই রেজিম চেঞ্জের ফলে আমেরিকা বা ইসরায়েলকে আর বাইরে থেকে এত টাকা পয়সা খরচা করে সোলজার পাঠিয়ে বা এয়ারপ্লেন পাঠিয়ে বা মিসাইল ছুড়ে আর ইরানকে কবজা করতে হবে না, বা ইরানের শাসন গোষ্ঠীকে বা শাসক গোষ্ঠীকে চেঞ্জ করতে হবে না। নিজের পছন্দ মতন লোকজন বসিয়ে দিলে তারা বকলমে শাসন ক্ষমতাটা চালাতে পারবে। এটা একটা ওদের প্ল্যান অনুযায়ী একটা কাজ চলছে। সো বেসিক্যালি এই 5 দিনের মধ্যে ওদের অলরেডি ব্লু প্রিন্ট হয়ে রয়েছে, এবং এটা ফ্যাক্ট যে দে আর অলরেডি ইনটু আ ডিসকাশন উইথ সাম অফ দ্য পিপল হু আর ইনটু আ লিডারশিপ কাইন্ড অফ আ থিং, যেখানে ওরা চেষ্টা করছে যে আগামী দিনে ওরা এই ধরনের কোনো ভিতর থেকে ইন্টারনাল রেজিম চেঞ্জ করিয়ে পুরো সরকারকে ফেলে দিয়ে নতুন যে সরকারই আসুক না কেন সেইটাতে ওরা যাতে কন্ট্রোল নিতে পারে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল আরও একটা পয়েন্ট আছে, এটাকে বলা হয় সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় ম্যাডম্যান থিওরি। ম্যাডম্যান থিওরি মানে সাপোজ দেখবেন একটা আসামিকে খুব টেনশনে থাকে তখন যখন কোর্ট বলে যে এ ভিকটিম, একে আমি ধরে নিয়েছি, এই হচ্ছে মানে এটা প্রমাণিত সত্য যে এ ভিকটিম, কিন্তু এর শাস্তিটা আমি 3 দিন পর ঘোষণা করব। এবার সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেলে একটা জিনিস, যখন আপনাকে মানে কোনো একটা মানুষকে কোনো একটা রেজাল্ট এক্সপেক্টেড যেটা আগামী 3 দিন বা 4 দিন বা পরে 5 দিন পরে আসবে জিনিসটা, দেখবেন তার মাথায় অনেক বেশি টেনশন থাকে, এবং সেই টেনশনে সে ঠিক করে, ভুল করে, অনেক কিছু করে, এবং ভুল করার চান্সটা বেশি থাকে। তো এইটা বেসিক্যালি আমরা তো বোকা ভাবি ট্রাম্পকে, কিন্তু অ্যাকচুয়ালি ট্রাম্প বোকা না, এবং ট্রাম্পের পরামর্শদাতাও আছে ইউএসএতে, তো সেই টাইপের লোকজনও আছেন। তো যাই হোক, এইটা হচ্ছে একটা ম্যাডম্যান থিওরি বলে, যেখানে আপনি আপনাকে নিজেকে সাইলেন্ট রাখছেন এবং আপনি বলছেন যে আমি হিসাব কিতাব বুঝে নেবো। তার মানে ব্যাপারটা হলো এবার আগামী 5 দিন এরা ভাববে, এবং এর পিছনে আরেকটা মেইন রিজন আমি আপনাকে বলে দিই, আপনাদের সবাইকে বলি, সেটা হচ্ছে এই ইরানের শাসন ব্যবস্থার মধ্যে দুটো গ্রুপ আছে। একটা হচ্ছে হু আর ইন ফেভার অফ দিস ওয়ার, মানে যুদ্ধটা যাতে কন্টিনিউ হয় এবং ফেরোসাসলি কন্টিনিউ হয়, তাতে যা হবে দেখা যাবে। একটা গ্রুপ হচ্ছে এইটা। আর একটা গ্রুপ আছে যাদের বক্তব্য হচ্ছে না ভাই যুদ্ধ দিয়ে দরকার নেই, এতে ক্ষয়ক্ষতি আছে, দেশেরও ক্ষতি, ইকোনমিরও ক্ষতি, লেটস গো ফর অ্যান আন্ডারস্ট্যান্ডিং, যেখানে দুজন মিলে বসে একটা আলোচনার টেবিলে বসে আমিও কিছু জায়গায় কম্প্রোমাইজ করি, সামনের লোকটাও কিছু জায়গায় কম্প্রোমাইজ করুক, করে একটা জায়গায় আসি এসে, এবং তারপরে সেখানে একটা সেটেলমেন্ট হোক, সেখানে ইকোনমিও বেঁচে যাবে, দেশও বেঁচে যাবে, দেশের লোকজনও বেঁচে যাবে। এরকম একটা গ্রুপ আছে। আরেকটা গ্রুপ এক্সট্রিমিস্ট আছেন, যাদের কথা হচ্ছে যে দেখে নেবো আইদার এসপার নয় ওসপার, হলে হবে না হলে না হবে, তো তাতে যুদ্ধ যেরকম চলছে চলুক, তারপরে যা হবে সেটা তখনের মতন করে বুঝে নেওয়া হবে। তো এই যে থিওরি, এই ম্যাডম্যান থিওরিতে বেসিক্যালি একটা সময় দেওয়া হয়, যে সময়ের মধ্যে এই দুটো গ্রুপ অফ পিপল এবং তাদের লিডারশিপ নিজেদের মধ্যে আলোচনায় আসে, এবং এসে ওরা একটা ভাবনা চিন্তার মধ্যে আসে, এবং সেখানে একটা টেনশন তৈরি হয়। মানে যারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দেখবেন যারা যুদ্ধের রাজি আছে বা যুদ্ধের জন্য যারা ইন্টারেস্টেড, সেই গ্রুপটা ভারী, এবং তাদের থেকেও এতে কিছু কাটবে, কিছু লোক চলে যাবে, কিছু লোক বলবে, কিছু বোঝাবে। তো যার ফলে এদের লিডারশিপে একটা কনফিউশন তৈরি হবে, এবং কনফিউশন তৈরি হওয়া মানে কি গ্রুপটা ভাঙবে। যেই ভাঙবে তখন এটা একটা উইকনেস তৈরি করবে। এই উইকনেসের মধ্যে দিয়ে এবার কিন্তু সিআইএ ঢুকে অন্যান্য গ্রুপ বা এই গ্রুপের মধ্যে থেকে কাউকে ফিট করবে বা সেটিং করবে, করে তারপরে লিডারশিপকে যেটা আমি অলরেডি আলোচনা করলাম যে রেজিম চেঞ্জ করে তারপরে এরা নিজের পছন্দ মতন কাউকে বকলমে বসিয়ে ক্ষমতাটা এনজয় করবে। বেসিক্যালি ট্রাম্পের মেইন উদ্দেশ্য হচ্ছে অয়েল পুরো বিজনেসটাকে কন্ট্রোলে নেওয়া। তার কারণ হচ্ছে ট্রাম্প যখন ইলেকশনে জিতে এসেছিলেন, আপনারা যদি কেউ খেয়াল করে থাকেন তাহলে দেখবেন অয়েল নিয়ে যে সমস্ত ব্যাপারীরা রয়েছে বা বিজনেসম্যানরা রয়েছে তারা কিন্তু একটা হিউজ সাম বিলিয়ন ডলার্সে তারা কিন্তু ফান্ডিং করেছিল। আমাদের দেশে যেমন ফান্ডিংটা কে কি করে না করে সেটা সম্পূর্ণভাবে হাইড থাকে, মানে কোনোভাবে এটা প্রকাশ পায় না, প্রকাশ করা হয় না। আমেরিকাতে কিন্তু এটা একটা ওপেন সিস্টেম, যে কে কত টাকা পাচ্ছে বা কোন কোম্পানি বা কোন বিজনেসম্যান কোন পার্টিকে কত টাকা ফান্ডিং করছে, ওরা কিন্তু ওটাকে ওপেনলি ডিসক্লোজ করে। ওদের ওখানে এটা কিন্তু একটা অ্যাকসেপ্টেড নর্ম, কাজে ওদের ওখানে এতে কিছু হাইড অ্যান্ড সিকের গল্প নেই। তো এনিওয়েজ, যার ফলে অয়েল লবির থেকে একটা বড় বিলিয়ন ডলার্সের ফান্ডিং এসেছিল, যে ফান্ডিংটা মিস্টার ট্রাম্প কাজে লাগিয়েছিলেন ওনার ক্যাম্পেনিং করার জন্য। তো তাদের একটা প্রচন্ড চাপ রয়েছে যাতে অয়েলের টোটাল কন্ট্রোলটা ইউএসএ বা এই সমস্ত সোকল্ড কোম্পানিজগুলো, বেসিক্যালি কোম্পানিজগুলো যাতে নিয়ে নিতে পারে, এবং নিয়ে নিলে যেটা হবে সেটা হচ্ছে এই ব্যবসায়ীরা মুনাফা কামাবে আরো বেশি ট্রাম্পকে সামনে রেখে। তো একটা হচ্ছে এইটা। আর বকলমে কিন্তু যেটা অনেকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে চায়নাকে একটা হিন্দিতে বলা হয় না সবক শিখানা, তো সবক শেখানোর মতন একটা ব্যাপার,
যেহেতু চায়না, ইরান এবং রাশিয়া একটা ক্লোজ নেইবার, এবং চায়নার সঙ্গে ইরানের খুব ভালো সম্পর্ক, এবং চায়নার মেইন ফান্ডিং মানে মেইন অয়েলের যে ফান্ডিংটা যেটা হয় বা অয়েলের যে মানে বিজনেসটা যেটা হয় সেটা কিন্তু থ্রু ইরান আসে, এবং সেটা কিন্তু ইরান অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে দেয়, এবং চায়না কিন্তু বেশ বড় অ্যামাউন্টে পারচেস করে, ম্যাক্সিমামটাই ওর পারচেস করে। যাই হোক, তো এই 5টা পয়েন্ট যদি আলোচনা করি, এই 5টা পয়েন্টের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ট্রাম্পের খেলা ঘুরছে। বেসিক্যালি হচ্ছে ও চাইছে একটা সাইবার অ্যাটাকের জন্য একটা জায়গা নিতে, যার ফলে ম্যাল ফাংশনিং যাতে শুরু হয়। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে ইসরায়েলকে খানিকটা ব্রিদিং স্পেস দেওয়া, যাতে ও নতুন করে আবার অস্ত্রশস্ত্র বা রসদপত্র জোগাড় করে যদি এই যুদ্ধটা কন্টিনিউ হয়, এবং ডেফিনেটলি যুদ্ধ কন্টিনিউ হওয়ারই চান্স আছে সব থেকে বেশি, তাহলে ইসরায়েল যাতে খানিকটা শক্তিশালী, যতটা ওর স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা যাতে কন্টিনিউ রাখতে পারে, নিজের ডলারকে যাতে বাঁচাতে পারে, যাতে চায়নার সঙ্গে গন্ডগোলের ফলে এই ডলারটা যাতে না পড়ে যায়। আর এই যে বললাম, ইন্টারিম ওয়েতে রেজিম চেঞ্জ করে হোক বা মেন্টাল প্রেশার দিয়ে হোক, যেরকমভাবে হোক, আলটিমেটলি ওর সুবিধা মতন বা যা বলবে, মানে ও বলতে মিস্টার ট্রাম্প বা আমেরিকা যেটা বলবে সেই অনুযায়ী চলনেওয়ালা টাইপের যে সরকার আসবে বা যে লোক আসবে, তাদের দিয়ে যাতে অয়েলের মার্কেটটাকে কন্ট্রোলও করতে পারে, এবং সেখান থেকে ম্যাক্সিমাম মুনাফাটা ও যাতে কামিয়ে নিতে পারে। বেসিক্যালি ও ব্যাপারী বা বিজনেসম্যান, কাজে ও যা কিছু আছে, আমরা ওকে বোকা ভাবি, একদমই ও বোকা নয়, প্রচুর চালাক। আমরা অনেকেই ওকে পাগলা দাশু বলি, আমি নিজেও অনেক সময় বলেছি, বাট অসম্ভব চালাক। চালাক ইন দিস সেন্স, ও ব্যবসা ছাড়া কিছু বোঝে না, কাজে ওর কাছে ব্যবসাটাই সব থেকে আগে। যেখানে পয়সা ও সেখানে ও যে কোনো রকমের কাজ করতে রাজি আছে, এটা জেনে রাখবেন। তো হয় আপাতত এই 5টা পয়েন্ট আমার মনে হয়েছে, সেই জন্য আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন, শেয়ার করলে ভালো লাগবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে রিকোয়েস্ট করবো। আর যাদের যাদের যা কিছু নিজের মনে হচ্ছে সেই অনুযায়ী একটু কমেন্ট বক্সে কমেন্ট করলে ভালো লাগবে, তাতে আমারও কাজ করতে সুবিধা হবে। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।